আরফান বাবা, উঠ। আর কত ঘুমাবি? মামুনি, আর একটু ঘুমাই না? না, আর ঘুমালে চলবে না। আর আজ না তোর অফিসের প্রথম দিন। তাতে কি হয়েছে? কি হয়েছে মানে? আজ যদি তোর অফিস যেতে লেট হয়, তাহলে তোর বাবা কি করবে মনে আছে তো? আমি বাবার কথা শুনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, কারণ আমি আবার বাবাকে অনেক ভয় পাই। তুমি আমায় আগে ডাকবে না? দেখো তো আমি কত লেট হয়ে গেলাম। এখন সব আমার দোষ, তাই না? সে কখন থেকে তোকে ডাকছি, তুই জানিস? হুম, মনে আছে। এখন সরো দেখি। আমি ফ্রেশ হব। তারপর আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকি। ফ্রেশ হতে হতে আমার পরিচয়টা দিয়ে ফেলি। আমি আরফান পিয়াল, বাবা মায়ের একমাত্র ছেলে। অবশ্য দুইটা কুড়িয়ে পাওয়া বোন আছে। আর শুনলেনই তো, আজ আমার অফিসের প্রথম দিন। মানে আব্বুর কোম্পানিতে আমি এমডি হয়ে ঢুকবো আর কি। দেখলেন, আপনাদের পরিচয় দিতে দিতে আমার আবার দেরি হয়ে গেল। বাকি পরিচয় পরে দিব। এখন বাই। ফ্রেশ হয়ে এসে আমি রুমে ঢুকি আর বেডের উপর দেখি আমার সব জামা কাপড় রেডি করে রাখা আছে। মনে হয় আম্মু রেখে গেছে। তাই আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নেই। ব্ল্যাক শার্ট, ব্ল্যাক জিন্স, ব্ল্যাক শুতে ভালোই মানাইছে আমাকে। তারপর আমি নিচে চলে যাই আর সেখানে গিয়ে আমার আম্মু আমাকে বলে, বাহ, আমার ছেলেকে তো দারুণ লাগছে। হুম, ধন্যবাদ। তখন আমার পেতনি বোন বলে উঠল, মোটেও না, ওকে একদম বাদরের মতো লাগছে। কি? দাঁড়া, আজ তোর একদিন কি আমার 24 ঘন্টা? থাক, এখন আর কিছু করা লাগবে না। আমি ওকে দেখে নিয়েছি। এখন তুই অফিসে যা। ওকে মামনি, বাই। তারপর আমি গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমি গাড়ি ড্রাইভ করছিলাম, এমন সময় একটা মেয়ে স্কুটি নিয়ে আমার সামনে চলে আসে। আর যা হওয়ার তাই হয়। আমার গাড়ির সাথে ধাক্কা খেয়ে মেয়েটি নিচে পড়ে যায়। তাই আমি বাহিরে বের হয়ে কি হয়েছে দেখার জন্য, আর বের হওয়া মাত্র আমার চারপাশটা যেন থমকে যায়। কারণ মেয়েটি দেখতে একদম পরীর মতো মনে হয়। কোনো ডানাকাটা পরী ভুল করে আমার গাড়ির সামনে চলে এসেছে। ওর মুখটা এত মায়াবী যে বলে বোঝানো যাবে না। আর আমি বেশি কিছু বলতেও চাই না, কারণ ওর বর্ণনা দিতে গেলে আমাকে কবি হতে হবে। তখনই কেউ আমায় ঝাঁকি দিল। চেয়ে দেখি মেয়েটি আমার দিকে এগিয়ে আসছে আর বলছে, এই বান্দর পোলা, দেখে গাড়ি চালাতে পারিস না? হুম, নাকি তোর চোখ নাই? দেখুন, আমি আসলে একটা জায়গায় যাচ্ছিলাম কিছু জরুরি কাজে, আর হঠাৎ আপনি সামনে চলে আসেন, যার ফলে আমি কন্ট্রোল হারিয়ে ফেলি। এখন তো কত বাহানাই ধরবি অ্যানাকন্ডা কোথাকার। তোর জন্য আমার স্কুটিটার কি হয়ে গেল? আমার এমনিতে তুই তোকারি সহ্য হয় না, তারপর এই মেয়ের ন্যাকা কান্না। এই মেয়ে, চুপ করে বলছি। না, আমি চুপ করব না। ঠাস দিলাম এক চর। ও মা, এই তো দেখি আরো জোরে কান্না শুরু করে দিল। তাই আমি বললাম, এবার যদি চুপ না করো তাহলে আবার আরেকটা দিব কিন্তু। এবার দেখি একদম চুপ হয়ে গেছে। আর ওকে দেখে আমার খুব হাসি পাচ্ছে, কারণ কান্না করতে করতে চোখের কাজল পুরো লেপ্টে ফেলেছে। তাও হাসি চেপে রেখে ওকে বললাম, এই নাও তোমার স্কুটি ঠিক করার টাকা। না, আমি নিব না। কি বললা তুমি? কই কিছু না তো। বলে একটা দৌড় দিল। আর আমি ওর কাছ থেকে জোরে হেসে ফেললাম। কিন্তু আর বেশিক্ষণ সেখানে না থেকে অফিসে চলে আসলাম। অফিসে আসার পর সবাই আমাকে ফুলের তোড়া দিয়ে স্বাগতম জানালো। আর আব্বু সবার সাথে একে একে আমার পরিচয় পর্ব শেষ করে দিলেন। পরিচয় পর্ব শেষে আমি আমার কেবিনে এসে বসলাম। অন্যদিকে পরের আজ অফিসে আসতে লেট হয়ে গেছে। আর আজ অফিসে নতুন বস আসার কথা। পরি হলো গল্পের নায়িকা, যেমন সুন্দর তেমনি ফাজিল। আজ মনে হয় আমার চাকরিটা চলেই যাবে। আমার সাথে কেন এমন হয়? মনে মনে কথাগুলো বলছে। কি রে, আজ লেট?
সবাই যদি টাইম মতো আসে তাহলে লেট করে কে আসবে বেবি? মিম পরির বেস্ট ফ্রেন্ড। হয়েছে, আর ড্রামা করতে হবে না। আর নতুন বস এসেছে, ওনার সাথে গিয়ে দেখা করে আয়, যেহেতু তুই ওনার পেয়ে। বেবি, যাচ্ছি, এত টেনশন করো কেন? তারপর পরি বসের কেবিনের দিকে এগিয়ে যায় আর দরজায় নক করে বলে, মে আই কাম ইন স্যার? কামিন। আমি পড়ি, আপনার একমাত্র পিএ। আরফানের গলাটা চেনা মনে হলো, তাই অপর পাশে ঘুরে তখনই বলে ওঠে, আপনি এখানে কি করছেন? মানে আমার অফিস, আমার কেবিনে, তাহলে আমি ছাড়া অন্য কেউ থাকবে নাকি? মানে আপনি আমাদের নতুন বস? হুম, কোনো সন্দেহ আছে? না না, আমার কোনো সন্দেহ নেই। না থাকাই ভালো। আপনার নামটা কি যেন বললেন? পরি নাকি বড়ি কি যেন একটা ছিল? ওই বেটা খাটাস আমার নাম পড়ি, বুড়ি কেন হবে? আর এত বেশি কেন বলিস, শালা লুচ্চা? আর ওর কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল। তারপর ওর দিকে এগিয়ে গিয়ে ওকে দেওয়ালের সাথে চেপে ধরি আর বলি, ওই মেয়ে কি আজে বাজে কথা বলছো? আর লুইচা কাকে বলে তুমি জানো? সরি স্যার, আমি আসলে এইভাবে কথাগুলো বলতে চাইনি। কেন জানি ওর চোখের জল আমার সহ্য করতে পারলাম না, তাই আমি ওকে ছেড়ে দেই। আর ও যখনই কেবিন থেকে বের হতে যাবে তখন ওর হাতের দিকে তাকিয়ে দেখি পুরো হাত একদম রক্তের মতো লাল হয়ে আছে। পরি আমার হাত থেকে ছাড়া পাওয়ার পরে আর এক মুহূর্ত সেখানে না থেকে বের হয়ে যায় আর বাইরে গিয়ে আমাকে ইচ্ছে মতো বকতে থাকে। বেটা অ্যানাকন্ডা কোথাকার, উগান্ডার হাতি, আফ্রিকান বিড়াল, আর আর ধুর, আর কিছু মনেই আসছে না। মিম এতক্ষণ ওর বকা শুনছিল, তারপর ওর কাছে এসে বলে, কি রে, কার নামে এত সুন্দর কথা বলছিস? কার নামে আবার? তোদের ওই লুচ্চা বসকে বলছি। মানে স্যার আবার কি করলো? কি করে নাই বল। আরে বলবি তো কি করেছে? তারপর পরি সকালে ঘটে যাওয়া সব ঘটনা মিমকে বলে। আর মিম তো ওগুলো শুনে হাসতে হাসতে শেষ। তখন পরি মিমকে বলে, ওই শাকচুন্নি, তুই এইভাবে হাসছিস কেন? কি, আমি শাকচুন্নি? তা নয় তো কি? দাঁড়া, আমি আজ তোর ঘাড় মটকাবো। বলেই পরীকে তাড়া করতে লাগলো আর পরি বলতে লাগলো, আম্মু, আমায় বাঁচাও গো, এই শাকচুন্নি আজ আমার ঘাড় মটকায় ছাড়বে। আমি মারা গেলে আমার হবু স্বামী আর বাচ্চার কি হবে গো? এগুলো বলছে আর দৌড়াচ্ছে। তোর স্বামী আর বাচ্চাকে আমি দেখে নিব, তার আগে তোর ঘাড় মটকাবো। বলে দুজনেই দৌড়াতে লাগলো আর দৌড়ানোর এক পর্যায়ে পরি কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। পরি চলে যাওয়ার পরে আমি ওর কথা ভাবতে থাকি। ওর নামের সাথে চেহারার অনেক মিল রয়েছে। ও দেখতে পুরো পরীর মতোই, যদিও একটু ফাজিল। তারপর আমি কেবিন থেকে বের হই একটু জরুরি কাজে, আর দেখি পরি পুরো অফিস দৌড়ে বেড়াচ্ছে আর কী সব আজে বাজে কথা বলছে, যা শুনে আমার খুব হাসি পাচ্ছিল। তাই আমি ওখানে দাঁড়িয়ে ওদের কাজ দেখছিলাম। আর এমন সময় পরি এসে আমার গায়ের উপর পড়ে আর আমি টাল সামলাতে না পেরে ওকে নিয়ে নিচে পড়ে যাই। আর তখনই পরি বলে ওঠে, আম্মু, আমি মনে হয় মরে গেলাম গো। আমার আর বাচ্চার মা হওয়া হলো না গো। আমি আর তোমাকে নানি ডাক শোনাতে পারলাম না গো। চোখ বন্ধ করে ন্যাকা কান্না করছে আর কথাগুলো বলছে। আমি ওর কথাগুলো শুনে হাসবো নাকি কাঁদবো কিছুই বুঝতে পারছিলাম না। কোনো মানুষ এভাবেও কান্না করে তা পরীকে না দেখলে বুঝতেই পারতাম না। তখন আমি ওকে দাঁড় করাই আর বলি, ওই মেয়ে কি আজে বাজে কথা বলছো? আর তুই মারা গেলে কখন? স্যার, আমি এখনো বেঁচে আছি। তুমি এখনো বেঁচে আছো? তারপর পরি যা করে তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তখন পরি হঠাৎ আমার গালে কিস করে বসে। পরির কাজ দেখে আমি থ হয়ে যাই। কি করব না করব কিছুই মাথায় আসছিল না। কেউ কি এভাবে কাউকে কিস করে নাকি? তাও পুরো অফিসের সামনে। আমি চারপাশে তাকিয়ে দেখি সবাই আমাদের দিকেই তাকিয়ে আছে আর মিটমিট করে আসছে। তাই আমি পরিস্থিতি ঠিক করার জন্য বলি, সবাই এখানে দাঁড়িয়ে কি করছো? তোমাদের সবার কাজ কি শেষ নাকি? না স্যার। তাহলে এখানে কি করছো? সবাই যার যার কাজে যাও। তারপর সবাই নিজের
নিজের কাজে চলে যায়। আর আমি পড়ি আমার কেবিনে আসতে বলে, সেখান থেকে চলে আসি। এদিকে পরি ভাবছে, ইস, এটা আমি কি লজ্জা! আমি এখন স্যারের সামনে কিভাবে যাব? এই হয়েছে ওই মিম পেতনিটার জন্য। না জানি স্যার আমায় কি না কি বলে। তখন মিম পরীকে বলে, কি রোমান্টিক রে তুই, স্যারকে কিভাবে কিস করলি, জাস্ট ওয়াও। মিম কি বাচ্চি, রুক, আজ তো তেরা কাচুমার বানাকে রাখুমগা। আইসে, আগে স্যারের কেবিনে যা, দেখ হয়তো সকালের মতো আরেকটা চর দেওয়ার জন্য ডেকেছে। পেতনি, তোর কোনোদিন বিয়ে হবে না। না হোক, আগে তুই স্যারের কাছে যা। তারপর পরি ভয়ে ভয়ে কেবিনে প্রবেশ করে। মে আই কাম ইন স্যার? ইয়া মিস পরি, কাম ইন। অ্যাকচুয়ালি স্যার, জি বলিয়ে। মানে স্যার আমি ইচ্ছে করে কিস করি নাই, ওই শাকচুন্নি মিম আমাকে তাড়া করেছিল আর আমি তখন নিচে পড়ে যাই, যার কারণে আমি মনে করেছিলাম যে আমি হয়তো মারাই গেছি। আমার মনে হয় আর মা হওয়া হলো না, আর আমার সন্তানরা এতিম হয়ে গেল, অনাথ হয়ে গেল। আর যখন দেখি আমার কিছু হয় নাই, তখন আমি অনেক হ্যাপি হয়ে যাই, যার কারণে আপনাকে কিস করে দেই। আর আমি তোর কথা শুনে হয়ে গেছি, আর মনে মনে বলছি, এই মেয়ে মনে হয় পাগলা গারদ থেকে পালিয়ে এসেছে। তখন আমার ঘোর কাটে পরীর ডাকে। স্যার, আমি কিছু করি নাই, যা করেছে ওই সব শেওড়া গাছের পেতনি করেছে, তাই প্লিজ আমায় মারবেন না। আমি তোমায় কেন মারবো? আমি জানি স্যার, আপনি আমাকে মারার জন্যই ডেকেছেন। এই চুপ করে বলছি। তাই আমি আর সহ্য না করতে পেরে ওকে একটানে আমার বুকের মাঝে নিয়ে আসি, আর ওর মুখটা উঁচু করে ওর ঠোঁট জোড়া আমার দখলে নিয়ে আসি। পাক্কা 10 মিনিট পরে ওকে ছাড়ি। আমার এরকম কাণ্ড দেখে পরি ফ্রিজ হয়ে এক জায়গায় দাঁড়িয়ে রইল। তখন আমি পরির কানে কানে বলি, পরি তো শখ হয়ে আছে, ও ভাবতেও পারিনি যে আমি এমন কিছু করব। তাই আমি আবার ওকে বললাম, আরেকবার টেস্ট করাবে নাকি? তখন পরি রেগে গিয়ে বলল, বেটা লুচু, তুই আমার সাথে কথা বলবি না। ইঁদুর, বিড়াল, বুনো হাতি, তুই আমাকে কিস করলি কেন? আমার যদি এখন বাবু হয়ে যায়, তাহলে আমাকে কেউ বিয়ে করবে না। ওর কথা শুনে আমি হাসবো নাকি কান্না করব কিছুই বুঝতে পারছিলাম না। কিস করলেও কারো বাবু হয়? কিস করলে বাবু হয় তোমায় কে বলল? আমি মুভিতে দেখেছি, যখন নায়ক নায়িকাকে কিস করে তারপর ওদের বাবু হয়, আর আপনি আমায় কিস করেছেন। ওই বেটা খবিস, তুই হাসছিস কেন? তোর নামে তো আমি শিশু নির্যাতনের মামলা করব। এখানে শিশু কোথা থেকে আসলো শুনি? কেন, আমিই তো শিশু। ওর কথা শুনে আমি আরো জোরে হাসতে লাগলাম। বলে কিনা ও শিশু। লুচু, আফ্রিকান অ্যানাকন্ডা, নাইজেরিয়ান ভাল্লুক, পেতনির বর, আর আর যা আর তো মনে পড়ছে না। ওর কথা শুনে আমার মাথা ঘুরতে শুরু করে। তাই আমি ওকে বলি, তুমি যদি আর একটা কথা বলো তাহলে তোমায় এক্ষুনি বাবুরাম্মু করে দিব কিন্তু। না। বলে এক দৌড়ে আমার কেবিন থেকে পালিয়ে যায়। আমি ওর কাজ কারবার দেখে হেসে ফেলি আর মনে মনে বলি, পাগলি একটা। পরি দৌড়ে আমার রুম থেকে বাহির হয়ে যায় আর বাইরে গিয়ে হাঁপাতে থাকে। তখন মিম এসে পরীকে আস্ক করে, কি রে, এত হাঁপাচ্ছিস কেন? অ্যানাকন্ডার থেকে পালিয়ে এসেছি, তাই হাঁপাচ্ছি। সে কি রে, অফিসে অ্যানাকন্ডা কোথা থেকে আসলো? আরে এই অ্যানাকন্ডা সেই অ্যানাকন্ডা নয়, এ হলো মানুষ অ্যানাকন্ডা। মানুষ অ্যানাকন্ডা আবার কে? কে আবার? ওই বেটা লুচু স্যার। নয়, হ্যাঁ। স্যার আবার কি করলো? আমার সব শেষ করে দিয়েছে রে ওই লুচুটা। এখন আমি কি নিয়ে বাঁচবো বল? আগে বল তো কি হয়েছে? ওই শাকচুন্নি, হাসছিস কেন? এখন যদি আমার বাবু হয় তাহলে আমার কি হবে? আরে কিছু হবে না তোর। ওই পেতনি, তুই কিছু জানিস না, তুই আমার সাথে কথাই বলবি না। বলে পরি অফিস থেকে বের হয়ে বাসায় চলে আসে, যেহেতু ওর অফিস টাইম শেষ তাই। আর মিম পরির কাণ্ড থেকে কি করবে তাই ভুলে গেছে। অন্যদিকে অফিস টাইম শেষ হয়ে যাওয়ার জন্য আরফানও বাসায় চলে আসে। আর বাসায় আসার পর ও নিজের রুমে আসে আর ফ্রেশ হয়ে নেয়।
ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে পড়ে আর পরীর কথা ভেবে আপনা আপনি হেসে ফেলে। তখনই রাজেমা ওর রুমে প্রবেশ করে আর আরফানকে এমনভাবে হাসতে দেখে বলে, কি ব্যাপার, এত হাসির কারণ কি? তেমন কিছু না আম্মু। কিছু তো একটা আছে, তাড়াতাড়ি বল কি হয়েছে। তারপর রাত সকাল থেকে শুরু করে সব ঘটনা ওর মাকে বলে, শুধু কিস করার বিষয়টা বাদ দিয়ে। আর আরফানের মা তো এগুলো শুনে হাসতে হাসতে পাগল হয়ে গেছে। তারপর পরি সবকিছু মিমকে খুলে বলে, আর মিম তো পরির কথা শুনে হাসতে হাসতে শেষ। যাক, অবশেষে আমার ছেলেও কারো প্রেমে পড়ল। আম্মু তুমিও না? থাক থাক, আর লজ্জা পেতে হবে না। এখন নিচে চলো, সবাই তোমার জন্য ওয়েট করছে। তারপর আম্মু নিচে চলে যায়। আসলে আমি আর আম্মু অনেক ফ্রি, তাই অনায়াসেই সব কথা আম্মুকে বলতে পারি। তারপর আমিও নিচে যাই, যেহেতু সবাই আমার জন্য ওয়েট করেছে। আর নিচে যাওয়ার পরে আব্বু আমাকে বললে, তা আরফান, অফিসের প্রথম দিন কেমন কাটলো বাবা? জি আব্বু, অনেক ভালো। অফিসের সবাইকে কেমন লাগলো? অনেক মায়াবী আর কিউট। পরীর কথা ভাবতে ভাবতে কথাটা ভুলে বলে দেই। আমার কথা শুনে আব্বুর গলায় পানি আটকে যায় আর আব্বু কাশতে শুরু করে। তারপর বলে ওঠে, কি মায়াবী আর কিউট মানে? আসলে হয়েছে কি আব্বু, কি ইয়ে মানে করছো? না আব্বু, কিছু না। আমি এখন উঠি, তারপর যত দ্রুত সম্ভব সেখান থেকে চলে আসি। রুমে এসে নিজেই নিজেকে বলি যে কী সব আজে বাজে কথা বলছিলাম, না জানি আব্বু কি না কি ভাববে। না, এখন আর বেশি ভেবে লাভ নেই, যা হওয়ার তা হবে। এখন বরং আমি একটু ঘুমাই। তারপর আমি ঘুমাতে যাই, কিন্তু বিধিবাম কিছুতেই ঘুম আসছে না। শুধু পরীর ওই মায়াবী মুখটা ভেসে আসছে আর ওর পাগলামোর কথাগুলো। কিস করলেও নাকি বাবু হয়। পরীর কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়েছি নিজেও জানি না। সকালে আম্মুর ডাকে ঘুম থেকে উঠি, তারপর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। কিন্তু অফিসে গিয়ে দেখি পরী এখনো অফিসে আসেনি। এটা দেখে মনটাই খারাপ হয়ে গেল। তাই আমি পরীর বেস্ট ফ্রেন্ড নীলাকে আস্ক করি যে পরী এখনো আসেনি কেন, আর উত্তরে সে শুধু বলে হয়তো আর কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। তারপর আমি আমার কেবিনে এসে বসি। অন্যদিকে আমি কেবিনে যাওয়ার পরেই পরী অফিসে আসে। তখন নীলা পরীকে বলে, ওই ড্রামা কুইন স্যার তোকে খুঁজছিল। ওই শ্যারা গাছের শাকচুন্নিকে ড্রামা কুইন ওই পেতনি বল। আমার ভুল হয়ে গেছে মা, এবারের মতো মাফ করে দিন। হুম, ঠিক আছে, কিন্তু ওই উল্লুকটা আমায় কেন ডাকছে? না জানি ওই ব্যাটা লুচুটা আজ কি না কি করে বসে। তখনই রাজ ওকে নিজের কেবিনে ডাকে আর পরিও ভয়ে ভয়ে কেবিনে প্রবেশ করে। স্যার আমায় ডেকেছেন? আমার জন্য কপি করে নিয়ে আনুন তো। কফি আর আমি ইম্পসিবল। আপনি যেহেতু আমার পিএ, তাই এটা আপনার দায়িত্ব। ইচ্ছে না থাকা সত্ত্বেও পরী কফি বানাতে যায় আর কফি এনে আমাকে দেয়। এইটা কি কফি হয়েছে নাকি ভুল করে শরবত নিয়ে এসেছেন? কেন স্যার, কি হয়েছে? কি হয়েছে মানে, কফিতে এত চিনি দিয়েছেন কেন? মানে স্যার আমি আগে কফি বানাইনি তো, এর জন্য। এত কথা না বলে আবার কফি বানাই নিয়ে আসেন যান। তারপর পরী আবার কফি বানাইতে গেল এবং পরপর কয়েকবার একই ভুল করলো। তাই আমি বললাম, এবার যদি ঠিকমতো কফি না বানাইতে পারো তাহলে কিন্তু আবার ওইটা টেস্ট করব। কোনটা স্যার? ওই যে কালকে টেস্ট করাইলে ওইটা। আমার কথা শুনে পরী খুব রেগে যায় আর বলে, ওই ব্যাটা অ্যানাকন্ডা, তোর লজ্জা করে না এইসব কথা বলতে? ব্যাটা খবিস লুচু। বলেই রুম থেকে পালিয়ে গেল। কিছুক্ষণ পরে পরী একটা কফির মগ হাতে নিয়ে আমার কেবিনে আসলো আর বলল, স্যার এইবার খেয়ে বলুন তো কেমন হয়েছে। রাখো। কি ব্যাপার, এত ভালো করে খেতে বলছে, নিশ্চয়ই কোনো গড়বড় আছে। কি হলো স্যার, এত কি ভাবছেন, তাড়াতাড়ি খান। তুমি এত কষ্ট করে কফি বানিয়ে নিয়ে আসলা, আমি আগে কিভাবে খাই বলো তো? তাই বলছিলাম কি, তুমি একটা কাজ করো। কি কাজ স্যার? কফিটা তুমি আগে টেস্ট করো। না, আমি ওই কফি খাবো না। তা বললে কি করে হয় বলো? তারপর আমি কফির মগটা হাতে নেই আর পরীকে খাওয়াই দেই। কফি খাওয়ার পরেই পরী ঝাল বলে চিৎকার করে ওঠে আর পুরো রুমে ঝাল ঝাল বলে দৌড়াতে থাকে। আর আমি
ওর দিকে তাকিয়ে দেখি ওর পুরো মুখটা লাল হয়ে গেছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তাই আমি ওর দিকে পানির গ্লাস এগিয়ে দেই, কিন্তু এতেও বিশেষ কোনো লাভ হয় না। পরিস্থিতি বেগতিক দেখে আমি পরীকে একটা দেওয়ালের সাথে চেপে ধরি আর ওর রক্তিম নেশা ঝরানো ঠোঁটগুলো নিজের আয়ত্তে নিয়ে নেই। আমি ওর ঠোঁটগুলো জোরে জোরে চুষতে থাকি যতক্ষণ না ঝালটা কমে আসে। প্রায় অনেকক্ষণ পরে ওর ঠোঁটে ঝাল ভাবটা কমে আসে, তাই আমি ওকে ছেড়ে দেই আর দিকে তাকিয়ে দেখি ওর চোখ দিয়ে এখনো পানি ঝরছে। তাই আমি নিজ হাতে ওর চোখের পানি মুছে দেই আর নিজের অজান্তেই পরীর কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ বসিয়ে দেই। আর তখন পরী আমাকে এক ধাক্কা মারে, যার ফলে আমি ওর থেকে ছিটকে কিছুটা দূরে গিয়ে পড়ি আর পরী এক দৌড়ে কেবিন থেকে বের হয়ে যায়। তখন আমি নিজেই নিজেকে ধিক্কার জানাতে থাকি আর বলি, যাকে ভালোবাসি তাকে কিভাবে কষ্ট দিতে পারলাম। অন্যদিকে পরি নিজের ডেস্কে গিয়ে কান্না শুরু করে দেয়। আর পরি কান্না শুনে নীলা ওর কাছে আসে আর বলে, কি রে, কান্না করছিস কেন? পরি নীলাকে দেখা মাত্র ওকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, আপনি কেন সবসময় আমার সাথে এমন করেন? বাবু, কি হয়েছে তোমার? কিছু তো বলো। আর কে তোমার সাথে এমন করে? তারপর পরি কিছুক্ষণ আগের সব ঘটনা নীলাকে বলে আর নীলা সব শুনে বলে, হয়তো স্যার তোকে ভালোবাসে, যার কারণে তোর সাথে দুষ্টামি করে। ভালোবাসে মানে? ভালোবাসে, আর তোকেই ভালোবাসে। আজ সকালে তুই যখন আসতে লেট করছিলি, তখন স্যারের চোখে তোর জন্য অস্থিরতা দেখতে পেয়েছিলাম। তার সাথে ভালোবাসো। কি বলছিস তুই এগুলো? আর উনি কে আমায় ভালোবাসতে যাবেন? দেখ, আমার যা মনে হয়েছে আমি তোকে তাই বললাম। এখন ব্লিপ করা আর না করা তোর ব্যাপার। আমি এখন এসব বিষয়ে ভাবতে পারছি না, আমি এখন বাসায় যাব। তারপর পরি বাসায় চলে যায় আর আরফান ভাবতে থাকে, না, আর এইভাবে চলা যাবে না। পরীকে বলতে হবে যে আমি ওকে ভালোবাসি, না হলে অনেক দেরি হয়ে যাবে। তারপর আমি কেবিন থেকে বেরিয়ে পরীর ডেস্কে যাই, কিন্তু সেখানে পরীকে না দেখে পুরো অফিস ওকে খুঁজতে থাকি, কিন্তু কোথাও দেখতে পাই না। তাই আমি নীলার কাছে গিয়ে বলি, নীলা, পরীকে দেখেছো? জি স্যার, পরি তো কিছুক্ষণ আগে অফিস থেকে বের হয়েছে। ও আচ্ছা, তুমি যাও। ম্যাডাম মনে হয় রাগ করেছেন, তবে ব্যাপার না, কালকে ওর সব রাগ আমি ঠিক করে দিব। তারপর আমিও কিছু জরুরি কাজ করে বাসায় চলে আসি। বাসায় আসার পর আম্মুর সাথে একটু কথা বলে নিজের রুমে চলে যাই। রুমে গিয়ে প্রথমে ফ্রেশ হই, তারপর ল্যাপটপ নিয়ে একটু অফিসের কাজ করতে বসি, কিন্তু কিছুতেই কাজে মন বসছে না। শুধু পরীর কথাগুলো মনে পড়ছে, ওর পাগলি কাজগুলো, ওর বলা সব কথাগুলো যেন একটু বেশি মনে পড়ছে। মন চাইছে শুধু পরীকেই দেখতে। হয়তো কেউ একে ভালোবাসা বলে, আবার কেউ ভালোবাসা, কিন্তু আমার এগুলো থেকে অনেক বেশি কিছুই মনে হচ্ছে, কারণ এখন একটা মুহূর্ত আমি ওকে ছাড়া কল্পনা করতে পারি না। সবাই হয়তো এটাকে পাগলামো বলবে, তাতে আমার কিছু না, কারণ আমি ওর জন্য পাগল। আই অ্যাম ক্রেজি অ্যাবাউট পরী। পরীর কথা ভাবতে গিয়ে কেন জানি মনটা আপনা আপনি ভালো হয়ে গেল। তাই আমি নিজেকেই বললাম, না, আর দেরি করা চলবে না। আমি কালকেই পরীকে আমার মনের কথা বলে দিব, নয়তো অনেক দেরি হয়ে যাবে। এসব কথা ভাবছিলাম, তখন আম্মু ডিনার করার জন্য ডেকে নিয়ে গেল। অন্যদিকে পরী ভাবছে, স্যার কি সত্যিই আমাকে ভালোবাসে, নাকি নীলা শুধু শুধু এই কথাটি বলল? উফ, আমি এই অ্যানাকন্ডাটার কথা কেন ভাবছি? বেটা লুচু একটা। তারপর পরিও আরফানের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে রাজ, আর ঘুম থেকে উঠেই ভাবতে থাকে কিভাবে পরীকে ভালোবাসার কথাটি বলবে। তখন আরফানের আম্মু ওকে বলে, কিরে, কি নিয়ে তো ভাবছিস? আম্মু একটা কথা বলবো? এতে আবার অনুমতি নেওয়ার কি আছে? না, মানে আমি ভাবছিলাম যে আজ পরীকে প্রপোজ করব, কিন্তু কিভাবে করব বুঝতে পারছি না। সেটা তো ভালো কথা। এতে এত ভাবার কি আছে? যা বলার সরাসরি বলে দে। ওকে আম্মু, বাই। তারপর আরফান অফিসে চলে যায় আর গিয়ে দেখে এখনো পরী আসেনি। তাই সে নীলার কাছে যায় আর ওকে সব কিছু বুঝিয়ে দেয় যে কি করতে হবে। আর নীলাও আরফানের কথা মতো সব কাজ করে। বেশ কিছুক্ষণ পরে পরী আসে
আর কি যেন বক বক করছে, তাই নীলা ওর কাছে যায় পরি কি বলছে সেটা শোনার জন্য। তখন ও শুনে, ওই বেটা অ্যানাকন্ডার জন্য আজও আমার অফিসে লেট হইল। আফ্রিকান জিরাফ লুচু কোথাকার। ওই সকাল সকাল কার পিছে লেগেছিস? হ্যাঁ, কার আবার? ওই লুচু স্যারের পিছে। হইছে, আর কিচ্ছু বলতে হবে না। আর স্যার তোকে খুঁজছে। যাচ্ছি। তারপর পরি ওর ডেস্কে চলে যায়। অন্যদিকে আরফান পরির জন্য নিজের কেবিনে অপেক্ষা করছিল। তখন হঠাৎ কেউ একজন ওর কেবিনে প্রবেশ করে আর আরফান বেশি দেরি না করে বলে, ভালোবাসার কথা কি বলতে সেটা আমার জানা নেই, শুধু এটা জানা আছে যে আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা কাকে বলে এটাও আমার জানা নেই, তবে এটা জানি তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। আমার জানা নেই যে শুধু 3টা শব্দ ভালোবাসার কথা বলা যায় কিনা, তবুও তোমায় বলতে চাই, আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ, উইল ইউ বি মাইন? I love you too, baby. আরফান মেয়েটির কণ্ঠ শুনে ওর দিকে তাকায় আর যা দেখে তাতে ও চমকে যায়, কারণ ওর সামনে পরি না, মায়া দাঁড়িয়ে আছে। মায়া হলো আরফানের বাবার বন্ধুর মেয়ে। আর আরফান দরজার দিকে তাকিয়ে দেখে সেখানে পরি দাঁড়িয়ে আছে আর হাত দিয়ে চোখের পানি মুছছে। আর সে আরফানকে দেখা মাত্রই সেখান থেকে চলে আসে। তারপর পরি নিজের ডেস্কে এসে কান্নায় ভেঙে পড়ে আর ভাবতে থাকে আরফান কীভাবে পারলো ওর সাথে এমন করতে। অন্য কাউকে ভালোবেসো কেন ওর সাথে এমন করলো? আপনারা হয়তো ভাবছেন মায়া কে, তাহলে শুনুন, মায়া হলো বড়লোক বাবার বউকে যাওয়া মেয়ে আর ও আরফানকে ভালোবাসে। আরফানকে বলে ভুল হবে, ও ভালোবাসে আরফানের সম্পত্তিকে। পরি কিছুতেই নিজের কান্না থামাতে পারছে না। হয়তো এটা ভালোবাসা হারানোর কান্না, যা সহজে থামবে না, কারণ ভালোবাসা শুধু একটা শব্দ হলো এর গভীরতা অনেক। পরীকে এভাবে কাঁদতে দেখে নীলা পরীর কাছে যায় আর পরীর মাথায় হাত বুলিয়ে বলে, বাবু তুমি কান্না করছো কেন? তুমি জানো না তোমার কান্না আমি সহ্য করতে পারি না? পরি নীলার কথা শুনে একবার ওর দিকে তাকায়, তারপর আবার ওকে জড়িয়ে ধরে কান্না শুরু করে আর বলে, উনি কেন আমার সাথে এমন করলো? আমি কি দোষ করেছিলাম? আমাকে ভালো করে বলতো কি হয়েছে, আর কে তোর সাথে কি করেছে? তারপর পরি কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সমস্ত ঘটনা নীলাকে খুলে বলে। তারপর আবার নীরবে কান্না করতে থাকে। তখন নীলা বলে, আমার দিকে তাকা আর আমার কথার উত্তর দে। ভালোবাসিস স্যারকে? কি হলো বল? না আমি জানি না, কিন্তু অন্য কোনো মেয়ের সাথে ওনাকে সহ্য করতে পারছি না। আরে পাগলি, এটাই তো ভালোবাসা। আচ্ছা তুই এখন বাসায় যা, আমি দেখছি কি করা যায়। তারপর এক প্রকার জোর করে পরীকে পাশে পাঠায় নীলা, কারণ নীলা জানে আরফান আর পরীর মাঝে কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে। কজ আরফান সকালে বলেছিল যে ও পরীকে ভালোবাসে আর সে পরীর পছন্দ অপছন্দ সম্পর্কে সব জেনেও নিয়েছিল। অন্যদিকে আরফান বুঝতে পারছে না যে তার সাথে কি হচ্ছে। যেখানে পরীর থাকার কথা সেখানে মায়া কেমন করে আসলো। আর আরফান কিছু বুঝে ওঠার আগেই মায়া এসে আরফানকে জড়িয়ে ধরে আর বলে, I love you, baby. তোমাকে সেই কতদিন ধরে কথাটি বলছিলাম আর তুমি রাজি হলে। টুডে আই এম সো হ্যাপি, বেবি। লেটস এনজয়। বলেই আমাকে কিস করতে চাই। আরফান অনেকক্ষণ ধরে মায়াকে সরানোর চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই পারছিল না। আর যখন ওকে কিস করতে যায়, তখন আর কোনো উপায় না পেয়ে মায়ের গালে একটা চড় বসিয়ে দেয় আর বলে, হাউ ডিয়ার ইউ টু টাচ মি, অ্যান্ড ওয়ান মোর থিং, আমি কখন তোমায় ভালোবাসি সেটা বললাম? কিছুক্ষণ আগেই তো তুমি বললে আই লাভ ইউ। আমি ভালোবাসবার তোমাকে? সো ফানি ইউ নাও। হোয়াট দ্য হেল? তাহলে তুমি কাকে বলেছো? সেটা তোমার জন্য নয়, সেটা ছিল পরীর জন্য। আর তোমার কারণে পরী আমাকে ভুল বুঝলো। এখন আমার সামনে থেকে সরো তুমি। মায়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দেই আর রুম থেকে বেরিয়ে যাই। পরি? তাই এই পরির জন্য তুমি আমার গায়ে হাত তুললে? এর বদলা তো আমি নিবই, অ্যাট এনি কস্ট। নাও ওয়েট অ্যান্ড সি। তারপর আমি কেবিন থেকে বের হয়ে পরীর ডেস্কে চলে যাই, কিন্তু সেখানে পরীকে দেখতে না পেয়ে নীলার কাছে চলে যাই আর বলি, নীলা তুমি পরীকে দেখেছো? জি স্যার, দেখছি। কোথায় ও? আপনার রুম থেকে এসেও প্রচুর কান্না করছিল, তাই একে আমি বুঝিয়ে বাসায় পাঠিয়েছি। আর স্যার একটা কথা বলার ছিল। বলো। আপনাকে পরী অনেক বেশিই ভালোবাসে, তাই অন্য কোনো মেয়ের সাথে আপনাকে সহ্য করতে পারছিল না।
তাই সে আপনার রুম থেকে এসে অনেকক্ষণ কান্না করেছিল। আমি অনেক কষ্টে ওকে বাড়ি পাঠিয়েছি। ধন্যবাদ নীলা। আর পরীর ঠিকানা কি দিতে পারবে? কেন পারবো না, কিন্তু পরীর বাসার ঠিকানা দিয়ে আপনি কি করবেন? ওর বাসায় যাব। তারপর আমি নীলার কাছ থেকে পরীর বাসার ঠিকানাটা নিয়ে বেরিয়ে পড়ি আর ভাবতে থাকি যে পাগলিটাও আমাকে ভালোবাসে। কেন জানি মনটা খুব ভালো হয়ে গেল পরীর কথা ভেবে। অন্যদিকে এত জলদি অফিস থেকে ফিরে আসা দেখে পরীর মা বেশ অবাক হয়ে যায়, কারণ পরী কখনো এমন করে না। তাই উনি পরীকে বলেন, কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি ফিরে আসলে যে? এমনিতে